শুরু করছি বাংলা বলছে। আজ আরো একবার নির্বাচন কমিশনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তুললেন যে 54 লক্ষ নাম যে বাদ গেছে তার তালিকা কোথায়। দিল্লিতে বসে বৈধ ভোটারদের বাদ দেওয়া হচ্ছে এমনই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কুচবিহারে আজকে 10 কোটানকোট মৃত ভোটার, অর্থাৎ যাদের খসড়া তালিকায় মৃত হিসেবে নাম রয়েছে, এমনই 10 জনকে আজকে আরও একবার তার সভায় হাঁটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ, এবং সেই ক্ষোভ বিক্ষোভকে কেন্দ্র করে বিজেপি তারা অভিযোগ তুলছে যে গণতান্ত্রিক পরিবেশই নেই সুষ্ঠুভাবে এসআইআর সম্পন্ন করার। এই সব নিয়ে আমরা আলোচনা করব। তারই মধ্যে আমরা আজকে কি দেখলাম যে বাঁকুড়ার খাতড়ায় সেখানে একটি গাড়ি আটক করা হলো, যেখানে বেশ কয়েক হাজার ফর্ম 7, তৃণমূল কংগ্রেসের অভিযোগ যেটা বিজেপির গাড়ি। বিজেপি নেতারা 5 জন ছিলেন, 3 জন পালিয়ে গেছেন, 2 জনকে আটক করা হয়েছে। এবং কি উদ্দেশ্যে ফর্ম 7 ওই গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল সেই প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীও এই প্রসঙ্গ তুলেছেন একদম ছবি দেখিয়ে। এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে তন্ময় মুখার্জি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রদীপ্ত মুখার্জি, কংগ্রেসের পক্ষ থেকে পার্থ মুখার্জি, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সুমন ভট্টাচার্য। আমি আলোচনায় আসার আগে একবার চোখ রাখবো প্রতিবেদনে। ছবিটা দেখুন, একটা গাড়ির ভেতরে 9-10 হাজার ফর্ম নিয়ে গেছে সব ডিলিট করার জন্য। বাঁকুড়া 2 মেদিনীপুর হুগলি থেকে মালদা এসআইআর নিয়ে নয়া অশান্তি। কোথাও কমিশনের দপ্তরের সামনে বিক্ষোভ, কোথাও আবার পথ অবরোধ। সর্বত্রই কাঠগড়ায় নির্বাচন কমিশন। এসআইআর সংক্রান্ত একাধিক নোটিশে তিতিবিরক্ত তমলুক ব্লকের মান্দারগড়, দরজা, যশোর ডুমুর এলাকার বাসিন্দারা। অভিযোগ যুক্তিসঙ্গত কারণ ছাড়াই নোটিশ পাঠিয়ে হয়রান করছে কমিশন। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে পাঁশকুড়া রাধামণি রাজ্য সড়ক অবরোধ করে এলাকার বাসিন্দারা। পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। বিক্ষোভকারীরা তখন ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখায়। ফর্ম 7 জমা না দেওয়ায় মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখায় বিজেপি। তাদের অভিযোগ এই ফর্ম নিয়ে বারবার ডিএম থেকে এসডিওর ঘরে ঘুরতে হচ্ছে, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। একই ছবি বাঁকুড়াতেও ফর্ম 7 জমা না দিতে পারায় সেখানে বিক্ষোভ দেখায় বিজেপি। জেলা শাসকের অফিসের সামনে ধর্ণা দেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীও। মালদা ইংরেজ বাজারেও ফর্ম 7 নিয়ে প্রতিবাদ। এইআরও ফর্ম জমা নিতে অস্বীকার করছে বলে বিক্ষোভ বিজেপির। এ নিয়ে টুইট করতে দেখা যায় কেন্দ্রীয় নেতা অমিত মালব্যকেও। হুগলির চুঁচুড়াতেও এসডিও অফিসের সামনে বিক্ষোভে সামিল হয় বিজেপি। গলসি বিধানসভার কাকসা একটি বুথ থেকে 370 জনকে শুনানিতে ডাকা হয়েছে, যা নিয়ে ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ। সাধারণ ভোটারদের নাম কাটাতে হাজারখানেক এসআইআর এর 7 নম্বর ফর্ম বিজেপি কারচুপি করছে বলে অভিযোগ তৃণমূলের। বাঁকুড়ার খাতড়ায় একটি গাড়িও আটক করে তৃণমূল। তদন্ত করে অভিযুক্ত বিজেপি কর্মীদের শাস্তির দাবি তুলেছে তারা। রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রাজ্যের মানুষকে নিয়ে খেলা করছে কমিশন। সব বিজেপির এজেন্সি করছে, এবং বিজেপির নেতারা তো মালদায় নিজেরা গেছিল। আপনারা তো জানতেও পারতেন না এটা। ফাইলের পর ফাইল, বস্তায় বস্তায় কাগজ, এগুলো মানুষের অধিকার চুরি নয়? খাতড়াতে যারা ফর্ম 7 এবং আরো অন্যান্য কিছু কাগজ তাদের বোধহয় ছিল, যারা বিএলএ-2 মাধ্যমে বিএলওর কাছে জমা দিতে পারেনি, সেই কাগজগুলো নিয়ে এইআরওর কাছে জমা দিতে যাচ্ছে। আর সেখানে কিনা তৃণমূলের গুন্ডারা তারা গাড়িকে আটকে সমস্ত ছেলেপুলেদের মারধর করে, আমাদের 2 জন কর্মী তাদের খোঁজ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। মমতার অভিযোগ, বাদ যাওয়া 54 লক্ষের তালিকা এখনো গোপন রেখেছে কমিশন। মহারাষ্ট্র, বিহার, হরিয়ানাতেও এক কৌশল নিয়েছিল তারা। এভাবেই জেনুইন ভোটারদের নাম বাদে চক্রান্ত চলছে। 54 লক্ষ নাম বিনা কারণ দর্শানোর সুযোগ দিয়ে বেআইনিভাবে, অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছে। মহিলাদের টার্গেট করা হয়েছে। যে মহিলারা বিয়ে করে শ্বশুরবাড়ি গেছেন, ভাবছেন
ব্ল্যাক গেম আর ব্ল্যাক ম্যাজিক করে টোটাল মানুষদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে। মানুষকে নিয়ে এভাবে খেলা চলছে বলে কমিশনকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। বলেন মাইক্রো অবজারভাররা বিজেপির দলদাস। এটা হচ্ছে একটা লিস্ট। ধরুন ডিইও ক্লিয়ার করেছে, ধরুন ডিএম ক্লিয়ার করেছে, ইআরও ক্লিয়ার করেছে, বিএলআরও ক্লিয়ার করেছে, কিন্তু লাস্টে একটা নাম রেখে দিয়েছে একটা জায়গা, মাইক্রো অবজারভার হরিদাস সব, তারা বিজেপির দলদাস। বাংলায় এই পরিস্থিতির জন্য মমতা সরকারকেই পাল্টা তোপ দেখেছে বিজেপি। বিজেপি নেতা অমিত মালব্যর অভিযোগ, বাংলায় গণতান্ত্রিক পরিবেশই নেই, তাই এই ছবি দেখা যাচ্ছে। কাজই করতে দেওয়া হচ্ছে না কমিশনকে। রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের এই সংঘাতের আবহেই এদিন সিইও দপ্তরে যান বাংলা একতা মঞ্চের প্রতিনিধিরা। কমিশন তাড়াহুড়ো করে এসআইআর করার জন্যই এই দুর্ভোগের পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেন তাঁরা। কলকাতা টিভি। আমি তন্ময়দার কাছে শুরুতে আসবো। তন্ময়দা, আজকে মুখ্যমন্ত্রী আরও একবার নিশানা করলেন নির্বাচন কমিশনকে। 54 লক্ষ ভোটার তারা কারা, তাদের কিসের ভিত্তিতে বাদ দেওয়া হয়েছে, এই প্রশ্ন তিনি তুলেছেন। শুধু তাই নয়, খাতড়ার যে ঘটনা ঘটেছে, যেখানে 3-3.5 হাজার ফর্ম 7 এবং যেটা আপনাদের কর্মীরা তারা গাড়িতে করে নিয়ে যাচ্ছিলেন, যেটা সুভাষ সরকারের বক্তব্য, যেটা স্পষ্ট যে আপনারা ডিজোন করছেন না। দেখুন, আমি দুটো জিনিস বলি যে প্রিফিল ফর্ম, এইটা হচ্ছে প্রথমে যেটা আপনি বললেন যে উনি লিস্ট পাচ্ছেন না, যাদের নাম বাদ গিয়েছে ASDD মানে অ্যাবসেন্ট, শিফটেড, ডুপ্লিকেট অ্যান্ড ডেড, সেই ভোটাররা সেটা হচ্ছে খসড়া তালিকা বেরিয়েছে। সুতরাং যদি সেখান থেকে কেউ এসে বলে যে না আমারটা ভুল হয়েছে, নির্বাচন কমিশন সেটাকে সংশোধন করে দেবেন। আর তারপরেও যদি ওনার মনে হয় যে ঠিক হচ্ছে না, তার জন্য উনি সুপ্রিম কোর্টে গিয়েছেন। সুপ্রিম কোর্ট খোলা আছে, সেখানে গিয়ে বলুন। আপনারা জানেন বিহারে যখন হয়েছিল তখন সুপ্রিম কোর্ট বলেছিল যদি আমরা কোনো দেখি যে ঠিক মতন কাজ হয়নি তাহলে পুরো প্রসেসটা বাতিল করে দেবো, কিন্তু সুপ্রিম কোর্ট তার মান্যতা দিয়েছিলেন এবং এসআইআর প্রসেস বাতিল হয়নি। সুতরাং ওনার কাছে অনেক সুযোগ আছে, উনি এগুলো মিডিয়ার সামনে নাটক না করে যেখানে বলার প্রয়োজন সেখানে বলতে পারেন। দ্বিতীয়ত আপনার যেটা বললেন যে এই যে এত ফর্ম 7 পাওয়া গেছে, ফর্ম 7টা হচ্ছে যে যদি কেউ অবজেকশন জানাতে যায় যে আমি মনে করলাম যে অমুক হচ্ছে নাম ভুলভাবে আছে, আমি জানি তাকে, বা কোনো মৃত ব্যক্তির নাম ঢুকে আছে, আমি হচ্ছে অবজেকশন জানাতে পারি। যে কোনো ব্যক্তি পারে সেটা। আমার বাড়িতে যদি কোনো মৃত ব্যক্তি থাকে, তার নাম যদি উঠে যায়, আমি সেটা ফর্ম 7 নিয়ে বলতে পারি যে না উনি হচ্ছে আমার বাবা মৃত, তার নামটা উঠিয়ে দিন। এইটা হচ্ছে ফর্ম 7। আচ্ছা, এই ফর্ম 7-এ যদি হচ্ছে বিজেপির যদি কেউ ভরে, তাহলে অন্যায়টা কি করেছে? তৃণমূলে তো ভরা উচিত ছিল, তৃণমূলে ভরুক। আর আপনি সবসময় জেনে রাখবেন যে তৃণমূল এখনো লিস্টটা দেয়নি, যে লিস্টটা মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালে পার্লামেন্টে দিয়েছিলেন যে 1 কোটির উপরে অনুপ্রবেশকারী, তো সেই লিস্টটা তো তৃণমূল অফিসে আছে, তো এখনো দেননি। ওদের তো দেখা উচিত চেক করে যে তারা কেউ ভোটার লিস্টে আছে কিনা, তাহলে ফর্ম 7 ভরে দেওয়া উচিত। আমি আসবো আপনার কাছে তন্ময়দা। ইতিমধ্যে আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন যে মুখ্যমন্ত্রী তিনি নবান্নকে তৃণমূল কংগ্রেসের দফতর বানিয়ে ফেলেছেন। যখন নবান্ন থেকে তিনি সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন, সেই সময় ব্যাকড্রপে অর্থাৎ যে লাইভ স্ট্রিমিং হচ্ছিল সেখানে তৃণমূলের গান বাজছে বলে তিনি অভিযোগ করেছেন। আমি বলবো, হ্যাঁ, মানে প্রশ্নটা কি দিদি, কেন গান বাজছে কেন? আমি এই প্রতিক্রিয়াটা নেব। এবং একই সঙ্গে আমরা দেখেছিলাম যে যেমন ইডির হানার দিন যে আইপ্যাক অফিসে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন যে আমি মুখ্যমন্ত্রী হিসেবে ওখানে যাইনি, আমি তৃণমূল সুপ্রিমো হিসেবে গিয়েছিলাম। দেখো, খুব সহজেই এই কথাগুলো যেগুলো কিছুক্ষণ আগে তুলেছেন আবার শুভেন্দু তন্ময়বাবু যে কথাটা বললেন, ওদের কাছে অনেক অপশান আছে, প্রয়োজনে আদালতে যেতে পারে, মিডিয়ার সামনে ঝকমারি করার দরকার নেই। আমি সে কথা বলবো না। আমি খুব পরিষ্কার করে বলবো, মুখ্যমন্ত্রীর নামে যে অভিযোগ তুলেছেন সেই অভিযোগে সারবত্তার প্রসঙ্গে কোনো টেকনিক্যাল গ্লিচ আছে কিনা এবং সেটার ইন্টেনশন আছে কিনা, সেটা একটা সম্পূর্ণ ভিন্ন প্রশ্ন। টেকনিক্যাল গ্লিচে অনেক সময় প্রধানমন্ত্রী মাম হয়ে যান, কিছু বলতে পারেন না, এবং সেটা পরবর্তীকালে কি হয় সবাই আমরা দেখেছি। আবার আমরা দেখেছি টেকনিক্যাল গ্লিচে হেলিকপ্টার আটকে যায়,
তাহেরপুরে সবাই যেতে পারেন না, ফলে টেকনিক্যাল গ্লিচে অনেক কিছু হতে পারে। কিন্তু টেকনিক্যাল গ্লিচে ফর্ম নাম্বার 7 বিজেপি কর্মীরা নিয়ে যেতে পারেন, দুজন কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, না তাকে ফেরার সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। নির্দিষ্ট গাড়ি করে বিজেপির জনগণের সামনে দিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই, এবং তারা বলছে বিজেপির অভিযোগ করার ক্ষমতা আছে। তাই যদি হয়, বিজেপির কর্মীরা এমন কিছু লোকের নাম বাদ দিতে চাইছে যারা ভারতীয় নাগরিক নয়। নামটা দেখুন দর্শক বন্ধুগণ, এখানে নামটা দেওয়া রয়েছে অরুণ দাস। অরুণ দাস একজন হিন্দু, সে হিন্দু, তার নাম বাদ করতে চাইছে বিজেপিরা। যদি বিজেপির কথা ঠিক হয়, তার মানে আমরা যেটা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম, প্রথমে সিএ, তারপর এনআরসি, তারই একটা প্রক্রিয়া শুরু হচ্ছে এসআইআর। না লেখা আছে, এইটার মধ্যে লেখা আছে নট অ্যান ইন্ডিয়ান সিটিজেন। তোমরা তৃণমূল অফিস থেকে ওই লিস্টটা বার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের লিস্টটা দেখো, তাদের নাম আছে কিনা ওখানে। তাহলে ফর্ম 7 করে দাও। ধর্মদা বলতে দিন, এটা কি যে লেখা আছে ফর্মে, কি লেখা আছে? পরিষ্কার লেখা আছে বড় করে টিক দিয়ে, নট ইন্ডিয়ান সিটিজেন, নট ইন্ডিয়ান সিটিজেন অরুণ দাস। তাহলে যদি বিজেপির কথা ঠিক হয়, আমি বিজেপির কথাকে ধরে নিলাম একদম সাদা খাতায় ঠিক, তার মানে হিন্দুর নাম বাদ দিতে চাইছে, একজন হিন্দুর নাম বিজেপি বাদ দিতে চাইছে, সেটা দেখুন। অথবা আমাদেরটা সত্যি, অথবা আমাদেরটা সত্যি। দেখুন, প্রথম কথা, ওইটার অথেন্টিসিটি আপনিও জানেন না, আমিও জানি না। আমরা এটা জানি যে তৃণমূল এমন একটি পার্টি সবসময় ফেক নিউজ স্প্রেড করে এবং বিভিন্নভাবে ওদের আইপ্যাক ডকুমেন্টস ক্রিয়েট করে। আমি জানি না ওই যে প্রদীপ্তকে আইপ্যাক ডকুমেন্টস ক্রিয়েট করে দিয়েছে কিনা। এইটা কি আইপ্যাক দিয়েছে? সেটা যদি আপনি যদি হচ্ছে এখন ওটাকে ভেরিফাই করে বলতে পারেন আমাকে, তাহলে আমি উত্তর দিতে সুবিধা হবে আমার। তার মানে দিদি এই যাবৎকাল যে চোর অভিযোগটা, সেটা ভেরিফাইড নয়, তাই তো? ওদের সমস্ত মানে চোরটা কি এবিএসএ? প্রদীপ চোরটা কি এবিএসএ? কোনটা চোরটা এবিএসএ নাকি মানববর? আজকাল অমিত মানববর করছে। পার্থদা, হ্যাঁ, সমস্যাটা কি জানেন তো, মানে আমরা দেখুন, মানে এই যে ব্ল্যাক ম্যাজিকের কথা হঠাৎ শুনলাম, তারপরে বিপক্ষ দলের লোক মানে হচ্ছে গুন্ডা দলদাস, মানে এই যে আমাদের রাজনীতিটা, তো তার ফলে এই সমস্ত ঘটনাগুলো ঘটবে, কিছু করার নেই। আজকে চিন্তা করুন যে প্রথমে টিএমসির অভিযোগ হচ্ছে যে প্রায় 1,36,000 মানুষ নাকি নোটিশ পেয়েছে। তারপরে দেখা গেল যে 86 লক্ষ মানুষ, এবং তারপর দেখা যাচ্ছে 54 লক্ষ মানুষের নাম বাদ গেছে। এবং নোটিশটা কেন পেয়েছে না, লজিক্যাল ডিসক্রিপেন্সি। আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে যখন বিহারে যখন এসআইআর হলো, তখন কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সিটা ছিল না। এমনকি পশ্চিমবাংলায় যখন এসআইআর শুরু হলো, তখনও কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হয়নি, এটা পরবর্তীকালে যুক্ত করা হয়েছে। এবং আজকে যদি দেখেন যে কোনো মানুষ, মানে সে একদম সাধারণ একজন মানুষ থেকে অমর্ত্য সেনের মতো মানুষ, তারাও কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সির শিকার। যেটা আমি আগের দিনও বলেছি যে সময়ে জন্ম ডক্টর অমর্ত্য সেনের, তার মা তার থেকে 15 বছরের বড় হবেন, এটা খুব একটা অস্বাভাবিক ব্যাপার না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। অথচ সেই ঘটনাগুলো নিয়ে আজকে এই রকমভাবে করা হচ্ছে। আর একটা কথা হচ্ছে যে সুপ্রিম কোর্ট তো এইসব কারণগুলোর জন্যই তো নির্বাচন কমিশনের বিরুদ্ধে নোটিশ দিয়েছে। আগামী সোমবার শুনানি আছে, দেখা যাক নির্বাচন কমিশন কি জবাব। আমি সুমনদার কাছে আসবো। যে সুমনদা, আমরা দেখতে পাচ্ছি যে যত দিন গড়াচ্ছে ততই এসআইআর সংঘাত যেটা ক্রমশ ঊর্ধ্বগামী হচ্ছে। যদি আজকে স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি আজকে প্রেস কনফারেন্সে আরও একবার নিশানা করেছেন, এই 54 লক্ষ ভোটার কারা তারা, সে প্রশ্ন তুলেছেন। তারই মধ্যে খাতড়ার ঘটনা, আবার দিকে দিকে যে বিক্ষোভগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এমনকি কোনো কোনো জায়গায় গাছের গুঁড়ি দিয়ে রাস্তা অবরোধের, টায়ার জ্বালিয়ে অবরোধের ঘটনা আমরা দেখেছি। সেগুলো নিয়ে বিজেপির তরফ থেকে অমিত মালভিয়ারা তারা প্রশ্ন তুলছেন যে আদৌ এসআইআর এর মতো গণতান্ত্রিক পরিবেশ রয়েছে কিনা। দেখুন, প্রথম বিষয়টা আসা যাক, সেটা হচ্ছে যে আপনি শেষ কবে শুনেছেন যে এত উদ্যোগী কোনো বাঙালি হয়েছে গাড়িতে করে 4,000 লোকের ফর্ম নিয়ে যাচ্ছে ভোট বাতিল করার জন্য? শুনেছেন? আমি কিন্তু গত 25 বছরে অন্তত শুনিনি যে বাঙালি এত উদ্যোগী হয়েছে 25,000 লোকের, মানে 4,000 লোকের ভোট বাতিল করবে বলে গাড়িতে করে ফর্ম নিয়ে যাচ্ছে। এবার তাহলে আপনি তৃণমূলকে বাদ দিন, রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে কর্ণাটকে ভোট বাতিল করার জন্য অন্য রাজ্য থেকে ফোন নম্বর ব্যবহার করে ফর্ম নাম্বার 7 আপলোড করা হয়েছে। তাহলে রাহুল গান্ধীর অভিযোগ আর খাতড়ার ঘটনার মধ্যে আপনি কোথাও মিল পাবেন?
এটা হচ্ছে প্রথম, মানে আমি এটা জেনে খুব আগ্রহ হলাম, কিন্তু আমি কিন্তু বিশ্বাস করি না এত উদ্যোগী বাঙালি, মানে বাঙালি অন্যদেরকে 4,000 মানে অন্য কিছু দিতে যায় না, 4,000 ফর্ম নিয়ে যাচ্ছিল ভোট বাতিল করার জন্য। এটা আমার কাছে বিরাট একটা ঘটনা। এই উদ্যোগী বাঙালিদের জন্য আলাদা ব্যবসা বা করে কিছু করা উচিত, ডিফারেন্ট কোয়েশ্চেন। নাও কামিং ব্যাক টু লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেটা অমর্ত্য সেনের ক্ষেত্রে ঘটেছে। অমর্ত্য সেনের মা, দুর্ভাগ্যক্রমে উনি রবীন্দ্রনাথের স্নেহধন্য ছিলেন, উনি 1914 সালে জন্মেছেন। এবার এই যে অবাঙালি যারা এসছেন তারা ওই 4টাকে 8 পড়েছে, সেটাই তো পড়েছে, পড়ে ওটা 1918 করেছে। 1918 করলে তাহলে অমিতা সেনের 15 বছর বয়সে অমর্ত্য সেন জন্মান। আমি পার্থদার বক্তব্যটা যদি 1 সেকেন্ড বিশ্বাসও করি, প্রথমত 1915 সালে 15 বছর বয়সেও বাঙালি মহিলারা সন্তানের জন্ম দিয়েছেন, কিন্তু সেটা কেসই নয়। কেসটা হচ্ছে বাংলা না পড়তে পারার ব্যর্থতা। ঠিক আছে, যদি না পড়তে পারার ব্যর্থতা হয় তাহলে তার জন্য আপনি অমর্ত্য সেনকে নোটিশ পাঠিয়ে দিয়েছেন। আচ্ছা, অমর্ত্য সেন ঠিক আছে, রোজ গেরুয়া শিবিরের সমালোচনা করছেন, আরে মোহাম্মদ শামী তো নরেন্দ্র মোদীর বুকে মাথা রেখে কাঁদলেন। কাঁদার যদি এই রেজাল্ট হয় যে শুনানিতে ডাকা হচ্ছে, তাহলে আপনি কাকে বিশ্বাস করবেন? এবং আবারও আমি বলছি যে অমিত মালব্য পৃথিবীর যে কোনো জায়গায় বিশ্বাস থাকতে পারেন, বিশ্বাস করতে পারেন, কিন্তু যে ক্রাইসিসটা তৈরি হচ্ছে সে ক্রাইসিসের দুটো জিনিস আছে। এক হচ্ছে যদি ভোটটা সুষ্ঠুভাবে করতে হয় তাহলে আপনাকে 60টাকে সিরিয়াসলি শেষ করতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে যদি আপনি অস্থিরতা তৈরি করেন, যদি রাজনৈতিক অস্থিরতার উদ্দেশ্য হয়, তাহলে কিন্তু পশ্চিমবাংলার রেকর্ড খুব খারাপ। যদি রাষ্ট্রপতি শাসন করে কেউ ভোট করবে বলে ভাবে, তাহলে পশ্চিমবাংলা কীভাবে উত্তর দিয়েছে সেটা যারা 60 থেকে 71-এর ইতিহাস মনে রেখেছে তাদের মনে রাখলেই হবে। এবং সেক্ষেত্রে তো আমরা যতবারই সাম্প্রতিক অতীতে দেখেছি যে কোনো বিজেপি নেতার তরফ থেকে এই 356 বা 355-র কথা উঠেছে, সেই সময় দাঁড়িয়ে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে এই বার্তাটা একেবারে স্পষ্ট করে দেওয়া গেছে যে না, নির্বাচনে জিতেই বিজেপি ক্ষমতায় আসতে চায়। কারণ হচ্ছে যে সরকারিয়া কমিশনের কাছে, যখন কংগ্রেস ফুল ইন পাওয়ার, সরকারিয়া কমিশনের কাছে যে দুটো দল বলেছিল যে কখনো 356 জারি করা উচিত, তার মধ্যে একটা সিপিএম আর একটা বিজেপি। সেটা শুভেন্দু অধিকারী জানে না, 86 সালে উনি ছিলেনই না হয়তো পলিটিক্স। আমার এখানে প্রদীপ্তর কাছে প্রশ্ন, যে প্রদীপ্ত একই সঙ্গে এই যে গাছের গুঁড়ি ফেলা, এই যে টায়ার জ্বালানো, আমরা এই রাজ্যের বিভিন্ন সময় এই প্রতিবাদ, আমরা সেই নন্দীগ্রামে দেখেছি, আমরা লালগড়ে দেখেছি, যে এসআইআরকে কেন্দ্র করে এই যে ক্ষোভ বিক্ষোভগুলো হচ্ছে, প্রথমত এটা সত্যিই কি গ্রামবাসীরা, সত্যিই কি ভোটাররা যারা হিয়ারিংয়ের নোটিশ পাচ্ছেন, যাদের এই লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে বলে যারা জানতে পারছেন, তারা তাদের ক্ষোভ থেকে করছেন, সেটা কি স্বতঃস্ফূর্ত নাকি আসলে খুব অর্কেস্ট্রেটেড? এই প্রশ্ন তো উঠছে, এবং যেটাকে হাতিয়ার করে অমিত মালভিয়ারা তারা প্রশ্ন তুলছেন যে গণতান্ত্রিক পরিবেশই নেই। আমি এখানে যাওয়ার আগে একটু শ্রমিক ভট্টাচার্য তার বক্তব্যটা শোনাবো, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি কি বলেছেন। মুখ্যমন্ত্রী উত্তেজক ভাষণ দিচ্ছেন, বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছেন মানুষের মনের মধ্যে। কোন জেনুইন ভোটার বাদ পড়েছে 54 লক্ষর মধ্যে? যাদের নাম বাদ পড়েছে তার মধ্যে তো আমার পরিবারেরই 4 জন আছে যাদের নাম ভোটার লিস্টে ছিল, চলে গেছেন অনেকদিন আগে। কিন্তু এই 4 জন আবার যখন বিধাননগরে নির্বাচন হয়েছিল, মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচন, তাতে এই 4 জন এসে ভোট দিয়ে গেছেন। আমি সকাল 9টায় ভোট দিয়েছি, আমার বাবা মা এসছে বিকাল 4টের সময় ভোট দিয়ে চলে গেছেন। তো এই ধরনের ভোটারের নাম তো প্রথমের লিস্টে নাম বাদ গিয়েছিল। প্রদীপ্ত, শ্রমিক ভট্টাচার্য কিন্তু সেই ভোটের দিনও আমার মনে আছে এই বক্তব্যটা রেখেছিলেন যে আমি যেহেতু তার রসবোধ সেটা আমাদের সর্বজন বিদিত, তিনি বলেছিলেন যে আমি যদি একটু টাইমটা অ্যাডজাস্ট করে আসতে পারতাম তাহলে আমার স্বর্গত বাবা মার সঙ্গে দেখা হয়ে যেত। তো এটা এমন না যে উনি আজকে পলিটিক্যাল কারণে বলছেন, তিনি সেদিনও দাঁড়িয়ে এই বাইট দিয়েছেন। সেই রসবোধকে মাথায় রেখেই বলছি, হয়তো ওই রসবোধ দেখানোর জন্যই তিনি নামগুলো রাখার ক্ষেত্রেও একজন রাজনীতিবিদ, সেই রাজনীতিবিদ তার ভোটার লিস্ট যাচাই করেন না। প্রত্যেকটা রাজনীতিবিদ ভোটার লিস্ট স্কুটনি করেন। তাহলে তার বাবার মা নাম যে রয়ে গেছে, যখন প্রসেসটা চলছিল, প্রত্যেক ইলেকশনের আগে প্রসেস চলে, ফর্ম 6, ফর্ম 8, ফর্ম 7 চলে, তো
তাহলে উনি কি ইচ্ছা করে ওইগুলো করেননি? একটা আবেদন করেছেন যে লাস্ট যখন ভোট দিয়েছিলেন ওনার বাবা মা এসে, আর উনি সেটা অ্যাডজাস্ট করতে পারেননি বলে দেখতে পাননি তাদের, তাহলে সেই নিয়ে উনি তার আগে কোনো অভিযোগ করেছেন ওই ফর্ম 6/8 এর ক্ষেত্রে? আমি জানি না। এটা ডেফিনেটলি ভ্যালিড প্রশ্ন, কিন্তু যদি তিনি অ্যাপ্লাই না করে থাকেন তাহলে তার নামে কেউ ভোট দিয়ে যাবে? না না, সেটা তো একদমই সেটা কি অনুচিত, রাষ্ট্রপতি করা যায়? একদমই অনুচিত। আমি সেটা তো বলছি না, আমি বললাম না ওই রসবোধকে মাথায় রেখে। এবার দ্বিতীয় প্রশ্ন আসছি দিদি, অমিত মালব্যর যে টুইট আর এই আমাদের বিজেপি রাজ্য সভাপতির যে বক্তব্য, এই দুটোকে যদি মেলাও তাহলে শ্রমিক পশ্চিমবঙ্গে, ভট্টাচার্য এও বলেছেন যে জ্ঞানেশ কুমারের এসে দেখা উচিত। সেটাই তো বলছি, তাহলে পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক পরিবেশ নেই এবং এই ফর্ম 7 নাকি জমা নেওয়া হচ্ছে না বলে বিজেপির লোকজন আন্দোলন করছে। তোমার এখানেই দেখলাম আমি এসে, এবং আমি আগেও দেখেছি বিভিন্ন জায়গায়। তাহলে ফর্ম 7 জমা করার জন্য ওই বাঙালি উদ্যোগপতি তৈরি হয়ে যেতে হচ্ছে। বাঙালি উদ্যোগপতি 4000, শুধু একটা জায়গাতে, তাও হিন্দু, অরুণ দাস। খুব সংক্ষেপে তন্ময়দা। দেখুন, আমি একটা বলবো যে প্রদীপ্ত বোধহয় ভুলে যাচ্ছেন, শর্ট লেগে শুধু শ্রমিক ভট্টাচার্যের বাবা মা নয়, দ্বিজেন মুখোপাধ্যায় ভোট দিয়েছিলেন এবং তিনি, সেটাও হচ্ছে প্রদীপ্ত মনে রাখা উচিত। আর একটা ক্ষেত্রে আমি যেটা বলবো যে প্রদীপ্ত যেটা বলছেন, আচ্ছা প্রদীপ্ত তো এই উত্তরটা দিতে পারছেন না যে তৃণমূলের নেত্রী যে বিরাট লিস্ট নিয়ে পার্লামেন্টে ছুড়ে দিয়েছিলেন স্পিকারের দিকে, যে সমস্ত 11 সালে তারপরে ইয়ে হয়ে গেছে, উত্তর দিয়ে দিচ্ছি, 11 সালে সেন্সাস হয়ে গেছে। আপাতত তন্ময়দা পেন্টেন ছুড়ে দিচ্ছেন। আপনি পেন ছুড়ছেন কেন? 1 কোটির উপরে অনুপ্রবেশকারী রয়েছে দাদা, 5 সালের পরে আরো ভোটার লিস্ট বেরিয়েছে। সেই লিস্টটাকে তোমরা মিলিয়ে দেখেছো তারা কেউ আছে কিনা? সেন্সাস হয়ে গেছে তো 11 সালে। ও ফর্ম 7 তো তোমাদের ভরা উচিত। আর ফর্ম 7 সালে 2011 সালে আচ্ছা হয়েছে। তুমি মাঝখানে কথা বলো না, তো আমি তোমার সাথে বলিনি। আচ্ছা ফর্ম 7 এ যদি ভরাও হয় যে আমার বাবা মা মৃত, তাহলে হচ্ছে বিডিওরা সেটাকে ডিলিট করে না। আমাদের রাজ্যে এরকম আমরা শুধু নই, বিরোধী দল আরো অন্যরা দিয়েছে বিডিওর কাছে। আমি আসবো একটা নিতেই হবে। তন্ময়দা অলরেডি আমার টাইম তো পেরিয়ে গেছে। ছোট্ট একটা বিরতির পর আমি ফিরছি এর প্রসঙ্গে। দেখতে থাকুন বাংলা বলছে। এরই মধ্যে আমরা কি দেখলাম যে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কোচবিহারে আজকে 10 জন ভুতুরে ভোটার হাঁটালেন, কোট আনকোট ভুতুরে ভোটার। এর পাশাপাশি আমরা কি দেখলাম যে বাংলা একতা মঞ্চ, যেখানে পরমব্রত চট্টোপাধ্যায়, তন্ময় ঘোষ, তারা নির্বাচন কমিশন যে সিইওর দফতর, সেখানে গেলেন। দেখুন। এসআইআর নিয়ে এখনো সরগরম রাজ্য রাজনীতি। এদিন কোচবিহারে গিয়ে ফের ভুতুরে ভোটার হাজির করান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর তালিকা থেকে মৃত হিসেবে নথিভুক্ত 10 জনকে তুলে আনেন তিনি। নিশীথ প্রামাণিকের প্রসঙ্গ তুলে এনে কোচবিহার থেকে আবর্জনা বিদায়েরও ডাক দেন। আমাদের ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে এই দিল্লির জমিদার আর বিজেপির জল্লাদেরা। আগামীর লড়াই এদেরকে উপড়ে ফেলার লড়াই, এদেরকে বিসর্জন দেওয়ার লড়াই, এই ছাইপাস আবর্জনাগুলোকে সাফ করবার লড়াই। এসআইআর নিয়ে এদিন আরো সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, সেনা আধিকারিকদেরও কাজে লাগাতে চাইছে দিল্লি। কিন্তু একটা রিকোয়েস্ট করব, আমার কাছে খবর আছে ফোর্টিলিয়ামে একজন কমান্ড্যান্ট এসআইআর এর কাজ করছে এবং বিজেপি করছে, বসে পার্টি অফিসের কাজ করছেন। প্লিজ আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব, এটা করতে যাবেন না। চলতি পরিস্থিতি নিয়ে আজ সিইও দফতরে হাজির হন একতা মঞ্চের প্রতিনিধিরা। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখার দাবি জানান তারা। অভিনেতা পরিচালকদের অভিযোগ, এসআইআর এর সঙ্গে নাগরিকত্বের বিষয়টি থাকায় প্যানিক তৈরি হচ্ছে। এটার সঙ্গে প্রথম থেকে যেভাবে আরো অনেক কিছু জুড়ে দেওয়া হয়েছে এবং একটা রাজনৈতিক আঙ্গিক জুড়ে দেওয়া হয়েছে প্রথম থেকে আর কি, এবং কিছুটা আমাদের মনে হয়েছে যে রাজনৈতিক অভিসন্ধিতে সেটা বারবার ব্যবহৃত হয়েছে। সেই কারণে আজকে এসআইআর এরকম একটা হট টপিকের ডিবেটের টপিক হয়ে উঠেছে। এসআইআর একটা নর্মাল পদ্ধতি, সেই পদ্ধতিটা আমাদের মতো একটা দেশে ইলেকটোরাল রোলের রিভিশনের ক্ষেত্রে হতেই পারে। কাজে এসআইআর পদ্ধতিটাকে ইটসেলফ সমর্থন বা অসমর্থন করার কোনোটারই প্রশ্ন উঠছে না। যদিও বিজেপির অভিযোগ, দিকে দিকে ডায়মন্ড মডেল কাজ করছে। মুখ্য নির্বাচন কমিশনার দিল্লিতে না বসে যাতে বাংলা এসে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন, তার আর্জি জানিয়েছেন রাজ্যের বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কলকাতা টিভি। ইতিমধ্যে আমরা যেটা খবর পাচ্ছি যে নির্বাচন কমিশন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে 10 জন ভুতুরে ভোটারকে মঞ্চে হাজির করেছিলেন, এই সম্পর্কে জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। আমি এখানেই তন্ময়দার কাছে আসবো। যেবার আমরা দেখলাম কোচবিহারে 10 জন যারা খসড়া তালিকায় ডেট, কিন্তু তারা দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন, তারা দিব্যি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে এসেছেন।
দেখুন, আমি শুধু অবাক হয়ে যাচ্ছি যে নির্বাচন কমিশন কত ভালো কাজ করেছে। আপনি জানেন এই মৃত ব্যক্তি বেরিয়েছেন, এই ভোটার লিস্ট থেকে নাম বাদ গিয়েছে 24,16,000, তার মধ্যে সেটা খসড়া তালিকা, তার মধ্যে উনি দেখাচ্ছেন 13-14 জনের নাম। আপনি যদি শতাংশের বিষয়ে বিচার করেন সেটা 0.005%। এরা এইরকম ভাবে কাজ করতে পেরেছেন, তাও খসড়া তালিকা। তন্ময়দা, আমার এবার এখানে দ্বিতীয়ত এখানে আমার সিম্পল একটা প্রশ্ন আছে। আপনার কাছে যেটা ওই পয়েন্ট একটা পার্সেন্টেজ, যার নাম নিয়ে প্রবলেম হয়েছে তার কাছে কিন্তু এটা না, সেটা আমি বলছি, এক সেকেন্ড সেটাই ভীষণ বলছি। কনসার্নের, আমি বুঝতে পেরেছি, ভীষণ বিপর্যয়। আমি শেষ করলে এবং আপনার উত্তর হয়ে আমরা যাবে। কিন্তু একাধিক ঘটনা দেখেছি। আমার উত্তরটা শেষ করলে আপনি উত্তর পেয়ে যাবেন। এবার দ্বিতীয় আমার পয়েন্ট হচ্ছে যে দেখুন এখানে উনি কি এনেছেন সেই 10 জনকে, কিভাবে বাদ গেলেন সেই বিএলও এবং বিএলএদের হাঁটিয়েছেন ওখানে, যে কোন বিএলওরা, এবং তার সাথে উনি বলেছেন বিএলএদের ম্যান মার্কিং করতে, বিএলওদের সাথে বিএলএরা যাবে। তাহলে ওনার বিএলএরা ছিল, বিএলও যারা ছিল, এবং অনেকে নাকি শোনা যাচ্ছে তৃণমূলপন্থী বিএলও, তারা কোথায় আছে এখানে? তাদেরকে কেন হাঁটালেন না? সেটাই তো আমরা দেখতে চাইছি। সেইটা ওনার হাঁটানোর ক্ষমতা নেই, কারণ এগুলো পরিকল্পিতভাবে হয়েছে। এই জন্যে আর বেশি বার করতে পারছেন না। কিছু কিছু বেরোচ্ছে যেগুলো এই তৃণমূলের বিএলএ আর তৃণমূলপন্থী বিএলওরা করিয়েছে। না হলে উনি বার করুন। একদম তৃণমূলপন্থী বিএলও এবং তৃণমূলের বিএলএরা করিয়েছে। কথাগুলোর মধ্যে একটা অসামান্য শব্দ লেগেছে আমার, পরিকল্পিত, একদম পরিকল্পিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট নাম করে, পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট নাম করে, কোথা থেকে কোন সফটওয়্যারের মাধ্যমে কি অ্যালগোরিদমের মাধ্যমে হচ্ছে সেগুলো কথা বলার চেষ্টা করেছেন। 1 2 নম্বর, কোন লিস্ট আছে দিদি যে কোন 54 লক্ষের নাম বাদ গেছে? ইজ দেয়ার এনি লিস্ট? সব লিস্ট আছে, ওই দেখো বিএলও কাছে জিজ্ঞাসা করো। চিৎকার না, তুই বিএলও কাছে ওই যাও। আবার ধন্যবাদ, চিৎকার এক এক করে, এক এক করে। দাদা, প্রতিটা জায়গায় প্রেশার জানতে বাড়িয়ে কি পারছি। লাভ আছে? কথা তো আপনার ডেমোক্রেসির কথা বলেন তো অমিত মাল্লব্য না, বলছে। বলো। এবার একটা লিস্ট, যে লিস্টে 54 লক্ষের মধ্যে 24 লক্ষ মৃত, তার নাম কোথায়? 2 নম্বর 3 নম্বর যে কথাটা, বিএলও নাকি সব থেকে বেশি হচ্ছে বিজেপির, আর কোচবিহার নাকি হচ্ছে বিজেপির 6-3। তাহলে সেক্ষেত্রে কোচবিহারে 10 জনের নাম বাদ গেল, তৃণমূল না হয় সব করেছে, বিএলও না তৃণমূলের সব নাকি খারাপ করেছে, তা বিজেপির সব নেতা মন্ত্রীরা কি করছে? নিশীথ পারামানিক কি করছে? তারা গিয়ে আজ অব্দি কেন ওখানে ইলেকশন কমিশনকে দেখাতে পারলো না? তাদের কাজ ওই দেখো নয় আবার। এটা। আচ্ছা, কার কাজ? এটা তাহলে হচ্ছে বিএলএ কার? বিএলএ কে? বিএলওদের কাজ। বিএলএ কে? আর বিজেপির বিএলএ নেই? দেখাচ্ছ তোমরা। বিজেপির বিএলএ নেই? দেখাচ্ছ ও তৃণমূল। দাদা, তাই না, বিএলএ এক কি সেকেন্ড, করে কাজ করে? এক সেকেন্ড, তন্ময়দা, মুখ্যমন্ত্রী তিনি আরো সিরিয়াস অভিযোগ এনেছেন। তিনি বলছেন ফোর্ট উইলিয়ামে বসে একজন কমান্ডার, হ্যাঁ, তিনি দেখুন, তিনি- তিনি এখন সবকিছু এসআইআর এর ভূত দেখছেন। সুতরাং আরে সেটা SIR দেখবেন ভূত যে আমরা দেখছি না, হিন্দু হিন্দু ক্ষেত্রে মতুয়াদের নাম বাদ চলে যাচ্ছে, রাজবংশীদের নাম বাদ চলে যাচ্ছে, কারণ তিনি পরিষ্কার এখন প্রতিটা ভয় হিন্দু পেয়েছেন, পরিবার তিনি যাদের ভূত নাম দেখছেন বাদ SIR-এ। গেছে, এটা তারা সুতরাং রোহিঙ্গা তিনি অনেক নয়, ভূত দেখবেন এরকম। তারা এটা বাংলাদেশি নিয়ে অবাক কিনা হবেন আমরা না। জানি না। তিনি এরকম অনেক দেখবেন। বলে এই যে 1,25,00,000 কারণ থেকে শুরু কারণ হয়েছে, তিনি target ওটাই বেড়ে ভোটের যাওয়া ওই যে হচ্ছে। দেখেছেন, ওটা ভূত Target, দেখা, রাত্রে আমাদের শুয়ে শুয়ে নতুন CEO দুঃস্বপ্ন এসছে। SIR-এ। তো আমি এখানে একটু সুমনদের কাছে আসি। সুমন, আমরা সাম্প্রতিক অতীতে একাধিক ঘটনা দেখেছি, সেটা এই জাস্ট রাইটার্সের মুখে আর্মির ট্রাক, সেটার রং টার্ন নেওয়া থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের মঞ্চ খোলার ব্যাপারে আর্মির তৎপরতা এবং সেখানে সঙ্গে সঙ্গে স্বয়ং মুখ্যমন্ত্রীর পৌঁছে যাওয়া, এই যে একটা পরপর বেশ কিছু ঘটনা, আজকে আমরা দেখলাম যে একদম এসআইআর নিয়ে বিতর্কে সেখানে আর্মির প্রসঙ্গ, একজন কমান্ড্যান্টের প্রসঙ্গ তুললেন, নান আদার দ্যান চিফ মিনিস্টার। দেখুন, আমি তো কেন্দ্রের শাসক দল বিজেপিকে সব জায়গায় বিশ্বাস করতে চাই, বিশ্বাস করাই উচিত আমার। তো যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাটা মিথ্যে হয়, তাহলে আজ সন্ধ্যের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের রিজয়েন্ডার দেওয়া উচিত ছিল যে আমার সেনাবাহিনীর কেউ এটা করে না। দেখুন, আমি তো উতি তো পেন ছুড়বেন না, কিন্তু ওকে রেখে যান। সেটা হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে দেখুন, এই যে ইডি, বিজেপি সবাই ঝাঁপিয়ে পড়লো, মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় করেছেন, আইন করেছেন, ত্যান করেছেন, তাহলে তো তারপরে রাষ্ট্রপতি শাসন সিভি আনন্দ বোসে জারি করা উচিত ছিল, করছেন না কেন? তাহলে কি আমি ধরে নেব যে উল্টোটা ঠিক, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন সেটা ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন সেটা ঠিক? আচ্ছা, আমি রাহুল গান্ধী আর অভিষেক ব্যানার্জি প্রসঙ্গটা, রাহুল গান্ধীও
লিস্ট করে দেখিয়েছিলেন, দেখুন এরা হচ্ছে ভুতুরে ভোটার, এদের নাম বাদ গেছে। অভিষেক ব্যানার্জিও দেখাচ্ছে। তো নির্বাচন কমিশনের তো এফআইআর করা উচিত। রাহুল গান্ধী ভুল বলেছে, অভিষেক ব্যানার্জি ভুল বলেছে। আপনি নির্বাচন কমিশনের মুখপাত্র না, বিজেপি। আমি বিজেপির প্রসঙ্গে আসছি, আসবো, আমি ধন্যবাদ, বিজেপির আসবো, প্রসঙ্গে ধন্যবাদ, আসছি, আসবো, বিজেপির প্রসঙ্গে আসছি। একটু ধৈর্য ধরুন আমি please. নির্বাচন কমিশনের Please, বলে বলছি, সুমন, point. সেটা হচ্ছে যে বিজেপি আর নির্বাচন কমিশন এক হয়ে গেছে। না না, আপনি করে না, দিয়েছেন, please, please, point আপনি আছে। করে দিয়েছেন এক second, বিজেপি আর তন্ময়, এক নির্বাচন second, কমিশন। তন্ময়, এক প্রথমে second. নির্বাচন কমিশনকে বলেন, তন্ময়, তারপরে এক বলেন second, বিজেপির তন্ময়, সঙ্গে। এক second, তন্ময়, এক second. একটু বলতে ধৈর্য ধরুন, আমি চাইছি আসবো আপনার কাছে। যে ধৈর্য এই ধরুন, please. সমস্ত কিছুর জন্য নয় আপনাকে বিশ্বাস করতে হবে যে নির্বাচন কমিশন ঠিক, কেন্দ্রীয় সরকার ঠিক, ইডি ঠিক, আর নাহলে মমতা ব্যানার্জি ঠিক, কারণ দুটোর মাঝামাঝিতে কিছু হয় না। যদি মমতা ব্যানার্জি ইডির কাছ থেকে কাগজপত্র ছিনতাই করে এনে থাকে, যদি সেটা আইনত অপরাধ হয়, তাহলে এতক্ষণে সিভি আনন্দ বোসের অবস্থান উচিত ছিল। নেননি মানে আমি তাহলে ধরে নেবো যে মমতা ব্যানার্জির অভিযোগটা ঠিক, যে ইডিকে দিয়ে বেআইনি কাজ করানো হচ্ছিল, সেই জন্য বিজেপি মুখ খুলতে ভয় পাচ্ছে। ইডি যে সমস্ত প্রশ্নগুলো জানতে চেয়েছিল সেগুলো ইলেকশন ইন্টেলিজেন্স সংক্রান্ত, সেগুলো ফিনান্স সংক্রান্ত নয়। দেখুন আপনি তো এই মানে আপনি যে যখন পোলারাইজেশনের পৃথিবীতে আছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আপনি বললেন, খুব একটা মানে সিরিয়াস অভিযোগ করেছে, এবং একজন সেনাবাহিনীর কমান্ড্যান্ট সম্পর্কে, সেটার উত্তর আমি বিজেপি মুখপাত্রের কাছে কেন শুনবো? সেটা তো প্রতিরক্ষা মন্ত্রী বলবেন, চিফ অফ ডিফেন্স স্টাফ বলবেন যে না এরকম হয়নি। আমি তো এটা বুঝতে পারছি না যে এইগুলোর কোনো উত্তর চিফ অফ ডিফেন্স স্টাফ বা প্রতিরক্ষা মন্ত্রী কেন দিচ্ছেন। কিন্তু যেখানে কিন্তু সুমনদা, এখানেও আমি জাস্ট একটা প্রশ্ন করতে চাই আপনার কাছে। ধন্যবাদ, আমি একটু হাতটা নামান, আমি আসবো আপনার কাছে। আপনার হাতটা এখানে একটা বাধা সৃষ্টি করছে দেখার ক্ষেত্রে। আমার সিম্পল প্রশ্ন যে যখন এসআইআর তো একটা ভীষণ পলিটিক্যাল ইস্যু, সেখানে আর্মির একজন কমান্ড্যান্ট লেভেলের অফিসারের প্রসঙ্গ তোলায় প্রতিরক্ষা মন্ত্রী কি করবেন আমি জানি না, কিন্তু ডেফিনেটলি ইস্টার্ন কমান্ড বা চিফ অফ ডিফেন্স স্টাফ তাদের পক্ষে যে ইমিডিয়েটলি একটা এটা সম্পর্কে সঙ্গে সঙ্গে মানে তারা জাস্ট সুভাষ সরকারের মতো বা শ্রমিক ভট্টাচার্যের মতো, তারা যে সঙ্গে বা তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষের মতো বা সুজন চক্রবর্তীর মতো তারা যে বাইট দেবেন এরকমটা তো এক্সপেক্ট করা যায় না। বাইরে রিজনটা তো আসবে। থ্যাংক গড যে সুভাষ সরকার বা শ্রমিক ভট্টাচার্য চিফ অফ ডিফেন্স স্টাফ বা জিওসি ইস্টার্ন কমান্ড নাম, তাহলে যে কী হতো ছেড়ে দেওয়া যাক। প্রসঙ্গ হচ্ছে যে যিনি জিওসি ইস্টার্ন কমান্ড, তিনি তাহলে রিজনটা দেবেন। আমি বলছি না তাকে বাইট দিতে, তাকে তো একটা স্টেটমেন্ট ইস্যু করতে হবে, দিস ইজ এ সিরিয়াস অফেন্স, ইউ আর মানে ডাইগ্রেডিং মানে সেনাবাহিনীর ঐতিহ্য সম্মানকে আপনি নষ্ট করছেন। আপনি বলেননি তো, আমার আমি একটু বলে দিই। দেখুন, সেনাবাহিনী কি করবেন সেটা আমি জানি না, তবে আমাকে এখানে উত্তর দিতে হচ্ছে, কারণ নির্বাচন কমিশন এখানে কেউ নেই প্রতিনিধি, এবং নির্বাচন কমিশনের কথা বলে বিজেপিকে জুড়ে দেওয়া হয়। সেই জন্য আমি এটা বলে দিচ্ছি যে ওয়াইল্ড অ্যালিগেশন কেউ চায়ের দোকানে বসে দিতে পারে, কেউ নবান্নে বসে দিতে পারে। তার মানে এরকম নয় যে কোনো প্রুফ ছাড়া, কোনো এভিডেন্স ছাড়া সেটাকে সবাইকে দ্বিতীয়টা বলি, উনি কখন মুখ্যমন্ত্রী হিসেবে বলেন আর উনি কখন তৃণমূলের নেত্রী হিসেবে বলেন সেটা কেউ বুঝতে পারে না, জানে না। আজকে হচ্ছে উনি বললেন তৃণমূলের নেত্রী হিসেবে, চেয়ারপারসন হিসেবে আমি গিয়েছি আইপ্যাকের অফিসে, তাহলে তার সাথে যে চিফ সেক্রেটারি ছিল তিনি কি তৃণমূলের কর্মী ছিলেন? তিনি কি তৃণমূলের নেত্রীর সাথে তৃণমূলের কর্মী কি ছিলেন? এইটার উত্তর দিতে পারবেন না উনি, কারণ তৃণমূল আর প্রশাসন এক হয়ে গেছে। আর তারপরে আমি আরেকটা বলি যে এই যে বলা হচ্ছে যে বিভিন্ন সময়ে যে রাহুল গান্ধী দিয়েছেন। আচ্ছা, আপনাদের মনে আছে মহারাষ্ট্রের ক্ষেত্রে রাহুল গান্ধী সেই ভোট চুরির কথা বলেছিলেন? তারপরে একটা কেস হয়েছিল মুম্বাই হাইকোর্টে, সেই মুম্বাই হাইকোর্ট সারাদিন হিয়ারিং এর পরে বলেছিল যে কোর্টের সময় নষ্ট করেছে বলে সেটাকে ডিসপোজ করে দিয়েছিলেন। সুপ্রিম কোর্টে গিয়েছেন, সুপ্রিম কোর্ট সেই একই কথা বলেছেন, ডিসপোজ করে দিয়েছেন। আজ পর্যন্ত রাহুল গান্ধীর একটা এফিডেভিট করে বলার ক্ষমতা হয়নি, সাহস হয়নি নির্বাচন কমিশনকে যে আমি যেটা বলছি সেটা ঠিক, আমি এফিডেভিট করছি। কারণ সেই ক্ষমতা তার নেই, কারণ তিনি জানেন যে তিনি যা বলছেন সেটা শোনা কথা বলছেন, তার কোনো ভিত্তি নেই। প্রসঙ্গে পার্থদার কাছে আসবো, তার আগে বাকি যে বক্তব্যগুলো সেটা নিয়ে প্রদীপ। না, আমার দাদাকে জানতে ইচ্ছা করে তাহেরপুরের যে হেলিকপ্টারটা আসছিল, সেই হেলিকপ্টারটা ভারত সরকারের না বিজেপি দলের?
যে হেলিকপ্টারটা নষ্ট হয়ে গেল? দাদা সেই উত্তরটা দিলে আমার উত্তর দাদা নিজেই পেয়ে যাবে। দাদা উত্তরটা দিতে পারবে না, কারণ দাদা নিজেও জানেন যে একটা প্রোটোকল বলে প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর বিষয় থাকে, এবং সেই প্রোটোকলের বাইরে কেউ বেরিয়েছে কি বেরোয়নি সেটা নিয়ে যদি প্রশ্ন করে, মুখ্যমন্ত্রী বললে তুমি তার বিরুদ্ধে ডাকাতির কেস হয়েছে সুপ্রিম কোর্টে, আবার তিনি ডাকাতি করেছেন বলা হয়েছে। ওই জন্যই তো বললাম কিছুক্ষণ আগে কি হলো, কিছুক্ষণ আগে কি বলছেন যে প্রেসিডেন্ট মুক্ত হয়নি, আরে কারো বাড়িতে ডাকাতি হলে কি প্রেসিডেন্টের রুল আসবে? এক সেকেন্ড সেটা তো বলা হয়েছে ডাকাতি করা হয়েছে। এক এক করে কি ভয়ানক! এইটাই তো বলছি যে কিছুক্ষণ আগে তন্ময়দার কথাটাই দর্শক বন্ধুরা শুনে নিন। কোনো কিছু ওয়াইল্ড অভিযোগ, চায়ের থেকে বসে, টিভির প্যানেলে বসে, বিজেপি চায়ের ঠিক বলবে না, বলবো না, না চায়ের পে চর্চা, চায়ের পে চর্চা বলতে হবে, সরি। এবং তার সঙ্গে সঙ্গে ওই কি বলে টিভি প্যানেলে বসে বা বিজেপিরা পার্টি অফিসে বলছে করতেই পারে, তাতে কিছু যায় আসে না। বাকি কোর্টে আসবে না, বাকি কোর্টে আসবে। কিন্তু আমাদের নেত্রী তিনিও কিন্তু এফআইআর করেছেন, সেই এফআইআরটাও কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে দাদা, এটা ভুলে গেলে হবে না। চুরি করার পর ওই যে তথ্য চুরি করার পরে, ফাইল চুরি করার পরে, ফাইল চুরি তো করতে এসেছে আপনাদের লোক, তারা তো ইলেকশন ডিউটি করতে এসেছে, তাহলে এই যে ওটাও সুপ্রিম কোর্টে হবে। আসবো প্লিজ, আমি পার্থদার কাছে আসি এক সেকেন্ড। পার্থদা, হ্যাঁ, প্রথমে তাহলে তন্ময়বাবুর তন্ময় হয়ে ওনার বক্তব্য শুনছিলাম এই রাহুল গান্ধীর ব্যাপারটা নিয়ে। শুনুন, আমি তখনই দিতে পারি হলফনামা যখন কাগজটা আমার হয়, আমার নাম বাদ গেছে, আমি আমার কাগজ দিয়ে নাম উঠাবো, সেখানে আমি বলবো আমি হলফনামা দিয়ে বলছি এই কাগজগুলো ঠিক। আমি নির্বাচন কমিশনের কাগজটাকে পার্থদা, এখানে আমার একটা প্রশ্ন আছে। এক সেকেন্ড তন্ময়, এক সেকেন্ড, আমার এখানে একটা প্রশ্ন আছে। আমি আদালতের বিষয়টা ছেড়ে দিলাম, আমরা কি দেখছি যে নির্বাচন কমিশনে সেখানে তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দল পাঠাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গণেশ কুমারের সঙ্গে আলোচনা করে বেরোনোর পর তারপর এখানে এসে তিনি জানিয়েছেন যে এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ও যেতে পারেন। নির্বাচন কমিশনের তরফ থেকে এই অভিযোগগুলো রাহুল গান্ধী আনার পর নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল রাহুল গান্ধীকে যে এই তথ্য প্রমাণগুলো জমা দিতে। এই তথ্য প্রমাণ নিয়ে তো নির্বাচন কমিশনেও রাহুল গান্ধী যাননি। তথ্য প্রমাণ তো তিনি সবার সামনে দিয়েছেন এবং সেই কাগজ নির্বাচন কমিশনের থেকে তার পাওয়া। আজকে ওই ব্রাজিলিয়ান মডেলের নাম 25 জায়গায় রয়েছে, সেটা তো প্রমাণ দেওয়ার দরকার নেই, সেটা তো নির্বাচন কমিশনের কাগজে রয়েছে। আমি আরো মোস্ট সিরিয়াস কথা বলছি, সেটা হচ্ছে যে আজকে নির্বাচন কমিশনের অবস্থাটা কি হয়েছে জানেন? 31 লক্ষের বেশি এই শুনানি হয়ে গেছে। এখনো পর্যন্ত যার নাম বাদ গেছে সেটা ওই যে নির্দিষ্ট কারণগুলোর জন্য, যেগুলো 4-5টা কারণে নাম বাদ যায়, শুধুমাত্র সেই জন্য বাদ গেছে। একটাও কিন্তু অনুপ্রবেশকারী বা রোহিঙ্গার নাম বাদ যায়নি, এবং সেই জন্য নির্বাচন কমিশনের উপর চাপ আসছে বলে নির্বাচন কমিশন বলছে এখন এই যে নাম থাকবে কি থাকবে না সেটা জেলা স্তরে যারা আধিকারিক তারা ঠিক করবে। ইআরও বা এই ইআরও তাদের এটা দায়িত্ব, সর্বোচ্চ নির্বাচন কমিশনের যারা আধিকারিক তারা এর দায় নেবেন না। এইটা হচ্ছে আজকে নির্বাচন কমিশনের অবস্থা। সুপ্রিম কোর্টের থেকে নোটিশ রাজ্য সরকারের কর্মী, আপনি মনে রাখবেন প্রথমে কথা। আরে তাতে কি আছে? আমি শুনে নিন আপনি তাহলে নির্বাচন কমিশন কি করলো? সেই ইয়ারও সেই আরো বাজে আছে, তাদেরকে তো সবাই রাজ্যে ছড়ানো এখতিয়ার আছে ইলেকশন কমিশনে, সব রাজ্যে রাজ্য সরকারের প্রশাসনিক পাওয়ার এই সব কাজগুলো নির্বাচন কমিশনে হয়। যে নির্বাচন কমিশন অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা আলাদা করে খুঁজছে। নির্বাচন কমিশনের সংবিধান প্রদত্ত ডিউটি হচ্ছে যে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা, যারা অযোগ্য তাদেরকে বাদ দেওয়া। অধিকারী কেন বলছে? আমরা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা বলছি ডিলিট এন্ড ডিপোর্ট আসছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা বলছি পশ্চিমবঙ্গে আছে, এটা হচ্ছে বর্ডার ও দাদা কই সেটা হচ্ছে কোথায় খুঁজে পেলাম না। আমরা তো আমাদের তো চোখের পাওয়ার বেড়ে যাচ্ছে, চোখের ডাক্তারদের বিষ বেড়ে গেল আপনাদের জন্য, কিন্তু এখন হাকিমপুর বাকিরপুর কিছুই হবে না। বেগুনপুর পেয়েছি দাদা, ইট বেগুন কোন বেগুন পেয়েছি? আপনার রাজ্য সভাপতি পার্থদা এক সেকেন্ড, আমার তন্ময়দার কাছে এটাই প্রশ্ন। আপনি হাকিমপুর সীমান্ত বললেন তো, ঠিকই হাকিমপুর সীমান্ত দিয়ে আমরা এসআইআর এর প্রক্রিয়া শুরু হওয়ার পর প্রতিদিন সেখান থেকে যারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছিলেন তাদের ফিরতে দেখেছি, কিন্তু আপনাদের কথায় যেটা লাখ লাখ বা কোটি কোটি।
আমি সংখ্যাটা শোনো, কটা? আপনি শোনো, BSF এর শোনো, data-টা শোনো, দেখুন। ওই যে সেই শোনো, 0.000 আমি এখনো বলছি, তারা বলতে না দাদা, আমি ওটাই জিজ্ঞেস করছি যে না, এতক্ষণ তো শুনলাম, আমিও তো শুনলাম, কিন্তু আমি 0.0 সেটা তো আমাকেও বলা ছিল, তখন তো আপনিও বলেছেন, আপনি তো বলে দিন 0.0 প্রদীপ্তর বক্তব্য ওই point আমি এখনো আবার বলছি, লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী আমার কাছে রয়েছে, কারণ আমি একটা বর্ডার ডিস্ট্রিক্টের ছেলে, আমি সেখানে জানি কিভাবে জনবিন্যাস পরিবর্তন হয়েছে। আমি এখন আপনাকে বলছি, আরে সেন্সাসটা করান না, ও দাদা সেন্সাসটা করান না, ফর্ম 7টা ভরান, ওই ফর্ম 7টা ভরান না, জিজ্ঞাসা করো, তিনি বলেছেন, তিনি নিজে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে 1 কোটির উপর অনুপ্রবেশকারী। আরে তারপর তো সেন্সাস হয়েছে, আপনি 2005 এ বলে আছেন, আর 2011 এ সেন্সাস হয়ে গেছে, আপনারা সেন্সাস করছেন না। তোমরা পশ্চিম বাংলাকে শেষ করতে চাও। সুমন দা, আমি খুব চিন্তিত যে 4000 যদি ফর্ম 7 নিয়ে বিজেপির লোকরা খাতড়ায় যেতে পারে, তাহলে উনি 1 লক্ষ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফর্ম 7 নিয়ে গাড়ি করে যাচ্ছিলেন না কেন? এখানে পেঞ্চ হচ্ছেন কেন? কোনো দরকার হবে না, কারণ নির্বাচন কমিশনের কাজটা করবে। এবার দেখুন আপনি প্রশ্ন করেছেন, এবার ওই এক এক করে প্লিজ। তারপর যদি এটা ওনার না করতে ইচ্ছা করে, গাড়ি ভাড়া করে এতজনের জন্য 1 লক্ষ লোক, করার দরকার নেই। এক সেকেন্ড অন্তত তো অমিত শাহ কাছে যেতে পারতেন। যে বর্ডার দিয়ে লোক ঢুকছে, বর্ডার দিয়ে লোক ঢুকছে, 1 লক্ষ অনুপ্রবেশকারী এক্ষুনি তাড়িয়ে তাহলে বিজেপির লোক করছিল কেন? আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করুন যে 1 কোটির নামটা আমাকে দিন, আমি হচ্ছে নির্বাচন কমিশনকে দিয়ে আসবো, সেটা করুন না। মোহাম্মদ সেলিম কি বলছেন একটু শোনাবো। 1 সেকেন্ড তন্ময়দা, মোহাম্মদ সেলিম। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দুর্বল অংশের মানুষ, প্রান্তিক মানুষ, পরিযায়ী শ্রমিক, মহিলা, মুসলমান সম্প্রদায়ের মানুষ, তাদেরকে টার্গেট করা হচ্ছে। বিধানসভাগুলোর যা লিস্ট বেরিয়েছে এখন পর্যন্ত নোটিশ সার্ভ করা, তাতে দেখা যাচ্ছে এই টার্গেটের। আমরা জানতে চাই কোন ক্রাইটেরিয়া অবলম্বন করা হচ্ছে, কি তার ভিত্তি, কোন অভিযোগের ভিত্তিতে, অভিযোগকারীরা কারা, স্বচ্ছতার সঙ্গে নির্বাচন কমিশনকে এবং সি অফিসকে জানাতে হবে। 2 অন ফ্লিমসি গ্রাউন্ডে বানান ভুল, কার কটা বাচ্চা আপনারা দেখেছেন অমর্ত্য সেনের ক্ষেত্রেও, মায়ের সঙ্গে সন্তানের বয়সের ফারাক কি। আমরা জানি আগে আগে যে ভোটার লিস্ট হয়েছে তাতে এরকম অসংখ্য টাইপও ভুল, তথ্যের ভুল, গরমিল ছিল, আছে, এখনো আছে। আপনি শুনলেন যে নির্দিষ্টভাবে টার্গেট করা হচ্ছে। আমি এটা বলবো যে নির্বাচন কমিশন কত নিরপেক্ষভাবে কাজ করছে দেখুন। আজকে আপনি ওই অমর্ত্য সেন, দেব, মোহাম্মদ শামী এইভাবে দেখবেন না, এইভাবে বলবেন না। কোনো ভিআইপি তারা দেখছে না, তারা আইপি দেখছে, সবাই ইম্পর্টেন্ট পার্সন। একজন যদি ফুচকা বিক্রি করে, একজন যদি হচ্ছে জমাদার যদি হচ্ছে এসআইআর ডাক পেতে পারে, তাহলে হচ্ছে কোনো ব্যক্তি দেখে তারা করছে না, যেখানে ডিসক্রিপেন্সি দেখছে তাদেরকে ডাকছে। এইটাই হচ্ছে নিরপেক্ষভাবে কাজ করা। আইন সবার জন্য সমান, নিয়ম সবার জন্য সমান। যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকে, যদি কোথাও নামের বানান ভুল থেকে শুরু করে কোথাও যদি বাবা মার সঙ্গে বয়সের ব্যবধান সেটা নিয়ে প্রশ্নের জায়গা থাকে, অর্থাৎ যে ফরম্যাট রয়েছে সেই অনুযায়ী, তাহলে কেন সেখানে অমর্ত্য সেনের সঙ্গে একজন প্রান্তিক মানুষ তার তফাৎ করা হবে? না, আমি তো এইমাত্র ইলেকশন কমিশনের মুখপাত্রের বক্তব্য শুনলাম, বিজেপির নয়। সেইখানে দাঁড়িয়ে থেকে তাহলে আমাকে ওই অনুপ্রবেশকারীটাও শুনতে হবে। কোথায় কোথায় অনুপ্রবেশকারী, কোথায় লাখ লাখ অনুপ্রবেশকারী, কোথায় রোহিঙ্গা, কোথায়? নির্বাচন কমিশনের হয়ে কথা বলছেন কি? আমি তো নির্বাচন কমিশন প্রয়োজন অনুযায়ী অর্ধেক বলবে, আসলে বলেনি নির্বাচন কমিশন কেন করছে, তাই তো প্রমাণ হয়ে গেল। নির্বাচন কমিশনকে কোনো করতে বলা হয়েছে, এক এক করে সুমনদা। দেখুন, তন্ময় বাবুর যে পয়েন্টটা, সেই পয়েন্টটার বিপক্ষে আপনার পয়েন্টটাই গুরুত্বপূর্ণ মৌপিয়া। এটা অমর্ত্য সেন, মোহাম্মদ শামীর বিষয় নয়। যদি কেউ গর্ব করে বলে যে আমি 24 লাখ লোকের নাম বাদ দিয়েছি, তার মধ্যে যদি 10টা নামও ভুল হয়, তো এই 10টা ভুলই আলোচনার বিষয়। তার নাম অমর্ত্য সেন হোক আর তার নাম এক্স হোক, ভারত পৃথিবীর যে কোনো আইন মানে আইনের শাসন বলে 1000 নিরপরাধকে আপনার প্রথম রক্ষা করতে হবে, 1 কোটি অপরাধীকে যদি ছাড়তে হয়, সেটা ক্রিমিনাল ল, এটা নয়।
আপনি ঠিক ভুলে ফেলছেন। এখানেও তাই, আমি বলে দিচ্ছি আপনাকে। এখানেও তাই, আমি এখানেও তাই। ক্রিমিনাল লয়ে আছে ওটা, সেটা অন্য কথা। সার্ভিস লয়ে নেই বলে 26,000 চাকরি বাতিল হয়েছে, কারণ সার্ভিস লয়ে, সার্ভিস জুরিসপ্রুডেন্সে ওইটা অ্যাপ্লিকেবল নয়। আর আপনি যেটা বলছেন সেখানে খাতায় কলমে তার ক্ষেত্রে ডিসক্রিপেন্সি দেখা গেছে, সেই জন্য তাকে বলা হয়েছে বিজেপি, তাহলে আর কি হবে? তাকে বলা হয়েছে মানুষের জীবন অধিকার নিয়ে কথা এটা হচ্ছে। এবং বলা হয়েছে তার বাড়ি গিয়ে রেকটিফাই করা হবে, তার বাড়ি গিয়ে নির্বাচন কমিশনে কাজ করতে সার্ভিস লয়ে আসছে না। যাই হোক, না পার্থ তো আপনারা আজকে বললে হবে না। অমর্ত্য সেন দেখুন, ইলেকশন দেখুন, কমিশনের আমি একটা কথা পরে বলি। আজকে দেখুন, আমি বিজেপির একটা কথা বলি। মুখপাত্র, সুপ্রিম কোর্টেরও মুখপাত্র। আজকে যদি শুনুন, সুপ্রিম কোর্টেরও দায়িত্ব। আজকে যদি অমর্ত্য সেন শুনুন, সুপ্রিম কোর্ট কি আপনাদের দায়িত্ব নিয়েছে? শুনুন, আমি অমর্ত্য সেন যে দেশে থাকেন, সেই ইংল্যান্ডে যদি এটা হতো উনি ডাক পেতেন, কারণ এই জন্য ওখানে কারোকে আলাদা করা হয় না। ওখানে সবাই ইম্পর্টেন্ট পার্সন, কেউ ভিআইপি নয়, ভেরি ইম্পর্টেন্ট পার্সন। আরে ওই যে 10 জন, আমরা ওই যে 10 জন তাদের নট আমি নির্বাচন কমিশনকে যে নট করে দিলেন যে 10 জনকে, এই জন্য সেই নট গুলোকে বলুন, সেটা হচ্ছে যে নট করলেন আপনারা তো মানুষদের নট করে, তখন তো ইম্পর্টেন্ট বলেন না। লজ্জা করে মানুষকে নট করে শেষ করতে হবে তন্ময় দা, 1 সেকেন্ড, 10 সেকেন্ড, তন্ময় দা শেষ করতে হবে, 10 সেকেন্ড, 10 সেকেন্ড। আমার নামটা ভুল এসেছিল, তার পরবর্তীকালে আমি নামটা ঠিক করেছি, এবারে আবার নামটা ভুল হলো কেন না? 2002-তে যা আছে সেই নাম আসবে, তারপরে আবার সময় আপনাকে একদম ঠিক শেষ, করতে হবে। বাংলা এইটা বলছে হচ্ছে এখানেই শেষ নির্বাচন। করছি, দেখতে থাকুন কলকাতা টিভি।